শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। ঐক্য বিনষ্টের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান। রাজস্ব ঘাটতি ও ঋণের চাপ নিয়েই 9,38,000 কোটি টাকার বাজেট দিচ্ছে সরকার। আয় ব্যয়ের বৈষম্য কমাতে অপচয় ও দুর্নীতি রোধে পরামর্শ। সীমান্ত জুড়ে বিজিবির টহল জোরদার, প্রতিরোধে যোগ দিয়েছে স্থানীয়রাও। দিল্লিতে সীমান্ত সম্মেলনে পুশ ইন নিয়ে আলোচনা, কার্যবিবরণী চূড়ান্ত হবে আজ। ময়মনসিংহ স্টেশনের আগে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনার কবলে রিলিফ ট্রেনও। ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ। মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের জেরে পাল্টাপাল্টি হামলায় ফের সংঘাতে যুক্তরাষ্ট্র, ইরান। বাহরাইন, জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় ঘাঁটিগুলোতে হামলার দাবি আইআরজিসির। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। জাতীয় ঐক্য বিনষ্টের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশের শান্তিরক্ষীদের অবদান অনস্বীকার্য। শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছে বাংলাদেশ, যেখানে বিভিন্ন দেশের 63 মিশনে 2 লাখের বেশি শান্তিরক্ষী পাঠিয়েছে দেশটি। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে প্রতি বছর আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করে বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এবারও দিবসটির আয়োজন করা হয়। বুধবার সকালে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী, যেখানে শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রতিরক্ষা উপদেষ্টা। এ সময় 1988 সাল থেকে পর্যন্ত জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে 175 শহীদ ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশের শান্তিরক্ষীদের অবদান অনস্বীকার্য। শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এক নতুন মাত্রা যোগ করেছে উল্লেখ করে ভবিষ্যতেও বাংলাদেশের এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতেও নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশে বিদেশে সশস্ত্র বাহিনী নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে। 2009 সালেও সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল, আর তাই অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একটি স্বাধীন ও আত্মমর্যাশীল জাতি হিসাবে রাজনৈতিক অঙ্গনে সবসময় শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান চিরদৃঢ় থাকবে ইনশাআল্লাহ। এর আগে নিহতদের পরিবার ও আহতদের সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজমুস সাকিব, এখন ঢাকা। দেশের ইতিহাসে আসছে সবচেয়ে বড় বাজেট। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও ভঙ্গুর অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি নিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরি করেছে বিএনপি সরকার, যার আকার প্রায় 9,38,000 কোটি টাকা। তবে এই বাজেট ঘিরে একদিকে ঋণের চাপ, অন্যদিকে অর্থের জোগান নিয়ে আছে চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন প্রকল্পের ক্ষেত্রে সাবধানতা সহ বাজেটে ঘাটতি ও আয় ব্যয়ের বৈষম্য কমাতে হলে অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যার আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এক বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,48,000 কোটি টাকা। গেল অর্থ বছরের বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের বাজেট হলেও ধীরগতির আয়ের বিপরীতে দ্রুতগতির ঋণের চাপে পড়া সরকারের সামনে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা ও ব্যয় ব্যবস্থাপনার কঠিন সমীকরণ। চ্যালেঞ্জ আছে অর্থের যোগানেরও। আগামী বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। বিপরীতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সরকারকে দেশি ও বিদেশি ঋণের উপর নির্ভর করতে হবে। সেটা হয়তো জনগণকে বোঝাতে চাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের ঘাটতি মেটানোর জায়গাগুলো দুর্বল হয়ে গেলে সেই বাজেট ক্ষতিকর। সরকার জনপ্রিয়তাকে প্রাধান্য দিতে গেলে জনগণের উপর ঋণের বোঝাও বেড়ে যাবে। রাজনৈতিক সরকার যদি বিবেচনা করে আমার ট্যাক্স জিডিপি রেশিও যে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন জায়গায় পৌঁছেছে, আমার সেটা বাড়ার ক্ষমতা রয়েছে এবং আমার সেই সব জায়গার অনেক স্পেস রয়েছে, অতএব সরকার ইচ্ছা করলে সেই স্পেস 1 বছরের মধ্যে তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অভ্যন্তরীণ ঋণের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি বৈদেশিক ঋণের ক্ষেত্রে শর্ত, সুদের হার সঠিকভাবে যাচাই করার পরামর্শ এই অর্থনীতিবিদের। বলছেন, বাজেট ঘাটতি বাড়তে দেওয়া যাবে না, নতুন প্রকল্পের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বড় বড় প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্পগুলো চলমান, সেগুলোর ক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু যেগুলো চলমান নয়, নতুন বড় প্রকল্প নেওয়ার সময় খুব সাবধানে নিতে হবে। রাজস্ব খাতের সংস্কার, এটা আমার মনে হয় যে অসম্ভব জরুরি একটা বিষয়, এবং এটি শুধুমাত্র আমাদের আয় ব্যয়, সরকারের সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক রাজস্ব ব্যবস্থাপনার জন্য জরুরি যে তা শুধু নয়, এটা আমাদের আয় বৈষম্য কমানোর জন্য দরকার। দেশের উন্নয়ন খাতে এখনো অনেক কাজ বাকি, তবে অহেতুক ব্যয়, অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে ঘাটতি কমে আসবে। রাজস্ব লক্ষ্য অর্জনে বাড়াতে হবে করদাতার সংখ্যা। অন্য বস্ত্র বলি, যেভাবে বলি বেসিক নিডস, এগুলোকে ভ্যাট মুক্ত করে ফেলা উচিত, করে বাকিগুলোর ক্ষেত্রে ভ্যাট আনা উচিত। ভ্যাটটা আলটিমেটলি প্রাইস বাড়িয়ে দেয়, এটা মাথায় রাখতে হবে। সেজন্য আমি এআইটির পক্ষে, এটা প্রাইসের সাথে সম্পর্কিত না, এবং বলা যে তুমি যদি বেশি দাও ফেরত নেবো আমি তোমাকে। বিশ্লেষকরা বলছেন, আসন্ন বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি মূল্যস্ফীতি কমানো ও ব্যাংক খাতের দুর্বলতা কাটানোর চাপ সামলাতে হবে সরকারকে। যদিও প্রতিবছর বড় বাজেট ঘোষণা আসে, কিন্তু অর্থ বছর শেষে সংশোধিত বাজেটে উন্নয়ন ব্যয় কমতে দেখা যায়। পিছিয়ে পড়ে প্রকল্প বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হয় না রাজস্ব। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। পুশ ইন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। শুরুতেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে সোহানের কাছে। সোহান, চাঁপাইনবাবগঞ্জে আজকে সীমান্ত পরিস্থিতি কেমন, আর সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা? সামনে সারা দেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলো দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জে তার ব্যতিক্রম হয়নি। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 5টি উপজেলা, 4টিতে বিভিন্ন সীমান্ত রয়েছে। সব সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সবশেষ গত শুক্রবার এই জেলার বাঙাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করেছিলেন বিএসএফ, তবে সেই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ বিজিবি। তাদেরকে নো ম্যাচ ল্যান্ডে আটকে দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছেন। অর্থাৎ বিজিবি কিন্তু টহল জোরদার করেছেন বলা যায়। এই 5 উপজেলা, 4টি উপজেলা যেহেতু সীমান্ত ঘেঁষা, সেগুলোতে আসলে বিজিবি কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আসলে বিজিবির সঙ্গে কাজ করছে গ্রাম পুলিশ, এছাড়াও মোতায়েন করা হয়েছে আনসার বিজিবি। এমনকি আমরা দেখতে পেয়েছি এই সীমান্ত ঘেঁষা যে সীমান্তবর্তী মানুষগুলো রয়েছে বসবাসযোগ্য, তারাও আসলে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। রাতেও তারা টহল জোরদার রেখেছেন। আমরা কথা বলেছি এখানকার বিজিবির যারা দায়িত্বরত কর্মকর্তা আছে। এখানে চাঁপাইনবাবগঞ্জে 3টি বিজিবি ব্যাটালিয়ন কাজ করে, 53 বিজিবি, 59 বিজিবি ও 16 বিজিবি। যদিও
এই 16 বিজিবি আসলে নওগাঁয় অবস্থিত, তবে তারা চাঁপাইনবাবগঞ্জের একটি অংশে কাজ করেন। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। এই জেলার আসলে যে সীমান্তবর্তী উপজেলাগুলো আছে সবগুলোতেই আসলে টহল জোরদার করা হয়েছে। 24 ঘন্টায় তারা টহল দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিএসএফ আসলে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে, এটি আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এটি তারা করতে পারেন না। তারা বলছেন যে আসলে যারা যদি বাংলাদেশি হয়, ভারতে অবস্থান করেন, তাহলে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এভাবে পুশিন করা যাবে না। তাই তারা পুশিন ঠেকাতে জোর টহল বাড়িয়েছেন। আমরা কথা বলছিলাম সকাল থেকে বিজিবির সঙ্গে। তারা বলছেন গত 1 বছরে অন্তত 150 জন নারী পুরুষকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সবশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মেহেরপুরের পরিস্থিতি জানাতে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন মেহেরপুরের সীমান্ত পরিস্থিতি কেমন, আর বিজিবির সঙ্গে স্থানীয়রাও পুশিন ঠেকাতে যোগ দিয়েছে কিনা? শাম্মী, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। অর্থাৎ মেহেরপুরের 3 দিকেই কিন্তু সীমান্ত পড়েছে। বিশেষ করে মেহেরপুরের 3টি যে উপজেলা রয়েছে, মেহেরপুর সদর, মুজিবনগর এবং গাংনী, 3 উপজেলাতেই কিন্তু সীমান্ত রয়েছে এবং মেহেরপুর জেলায় প্রায় 90 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সীমান্ত রয়েছে। আমি আপনাকে আর জানিয়ে রাখি, সর্বশেষ গত 6 তারিখে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে কিন্তু 6 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারিতে এবং অবস্থানের কারণে তারা কিন্তু পুশিন ঠেকিয়ে দেয়। অর্থাৎ প্রায় 30 ঘন্টা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করার পরে বিএসএফ কিন্তু তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। বিজেপির পাশাপাশি কিন্তু স্থানীয় যারা লোকজন রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার লোকজন যারা, গ্রাম পুলিশ সহ সকলেই কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকলেই কিন্তু পালাক্রমে কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে। বিজিবির পাশাপাশি সীমান্তর প্রত্যেকটা লোকজনই কিন্তু এই কাজে নিয়োজিত রয়েছে। আমি বিজিবির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বিএসএফ কিন্তু প্রতিনিয়তই মেহেরপুরের সীমান্তগুলো দিয়ে কিন্তু চেষ্টা করবে পুশিন করতে। তবে পুশিন ঠেকাতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার, সব ধরনের পদক্ষেপই কিন্তু বিজেপি নিয়েছে এবং বেশ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে 24 ঘন্টায় কিন্তু কড়া নজরদারিতে রাখা হয়েছে বর্ডার গুলোকে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিজেপির পাশাপাশি কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে গ্রাম পুলিশও কিন্তু বেশ তৎপর রয়েছে পুশিন ঠেকাতে। আপনাকে আরেকটা পরিসংখ্যান বলি, গত 1 বছরে মেহেরপুর সীমান্ত দিয়ে প্রায় 50 জনের অধিক কিন্তু পুশিন করেছে। তবে এখন বর্তমানে পুশিন ঠেকাতে বেশ সতর্ক অবস্থায় রয়েছে বিজেপি। তো শাম্মী, এই ছিল আমার কাছে সীমান্তে পুশিন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 57তম সীমান্ত সম্মেলনের 3য় দিনে সূচি অনুযায়ী কার্যবিবরণী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবে বিজিবি বিএসএফ। এর আগে সম্মেলনের 2য় দিনে পুশিনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ভারত বাংলাদেশ। পাশাপাশি এদিন বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরস্ত্র বাঙালি হত্যা ও নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। দিল্লির এই বৈঠকে পুশ ইন প্রক্রিয়াকে অবৈধ ও আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে উল্লেখ করে বাংলাদেশ। এছাড়াও রাতের অন্ধকারে নাগরিকত্বের প্রমাণ ছাড়াই সীমান্তে লোকজনকে ঠেলে পাঠানোর অপচেষ্টা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। বিপরীতে ভারতের বক্তব্য, নিজস্ব আইন ও বিদ্যমান প্রক্রিয়া মোতাবেক অবৈধদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার শেষ হচ্ছে এবারের সীমান্ত সম্মেলন। এদিকে বিজিবি বিএসএফ চলমান সম্মেলনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, উভয় পক্ষই সীমান্ত সংক্রান্ত বিষয়ে উদ্বেগ নিরসন ও মত বিনিময়ের জন্য চলমান সংলাপকে কাজে লাগাচ্ছে। For all foreign nationals, if they are staying in India illegally, we have certain rules and laws which will be followed. And as far as this particular issue is concerned, which Krishna Mohan flagged, presently talks are going on between Border Guard Bangladesh and between the BSF on Indian side, DG level talks.
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করতে কেওয়াটখালী লোকোশেড থেকে রওনা দেয়া রিলিফ ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা ময়মনসিংহ ও ময়মনসিংহ জামালপুর রেলপথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে নগরীর বাঘমারা রেলগেট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন ট্রেনের বগি উদ্ধারে কতক্ষণ সময় লাগবে, আর রেল চলাচল স্বাভাবিক করতে কি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ? শাম্মী, ময়মনসিংহের কলেজ রোড রেল ক্রসিং এলাকায় আজকে সকাল 9টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন যেটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল জামালপুর থেকে, সেই ট্রেনটির একটি বগির 4 চাকা লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু ময়মনসিংহ জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং এই ঘটনার খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন যাত্রা শুরু করে এবং ঠিক 9টা 40 মিনিটের সময় লোকোশেড থেকে আসার পর কিছুক্ষণ ময়মনসিংহ রেল স্টেশনের আগে বাগমারা মেডিকেল গেট এলাকায় এসে সেই রিলিফ ট্রেনের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে সেখানেও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত সেই রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি, দেখছিলাম যে এই রিলিফ যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির যে বগি লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধারের জন্য কাজ করছিলেন এখানে রেলের কর্মীরা, কিন্তু এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু এই রিলিফ ট্রেনের বগি উদ্ধারের যে কাজ সেটি বন্ধ হয়ে যায় এবং এখানে রেলওয়ে কর্তৃপক্ষ এই যে কয়েকটি বগি রয়েছে, যে বগি লাইনচ্যুত হয়েছে এর পেছনের যে বগিগুলো রয়েছে সেগুলো সরানোর চেষ্টা করে বিকল্প উপায়ে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা করছেন, কিন্তু এই বৃষ্টির কারণে সেটি বিলম্বিত হচ্ছে এবং ঠিক কখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রেলপথ সেই ট্রেন চলাচল শুরু হবে সেটি কিন্তু এখনও রেলওয়ের কর্তৃপক্ষ কিছু বলতে পারছেন না। তারা যেটি বলেছেন যে বৃষ্টি না হলে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তারা এই লাইনটি চালু করতে পারতেন, কিন্তু বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। পাশাপাশি কলেজ রোড এলাকায় যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যে ইঞ্জিন লাইনচ্যুত, যে পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধারের জন্য কিন্তু এখানের যে রিলিফ ট্রেনটি ছিল যাওয়ার সেই যে বগি লাইনচ্যুত হয়েছে সেখান থেকে সেটিকে কেটে রিলিফ ট্রেনটি কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। আমরা খবর নিয়েছি, এখনও উদ্ধার কাজ চলছে এবং ঠিক কতক্ষণ লাগবে সেটি কিন্তু তারা স্পষ্ট করে বলতে পারছেন না এবং এই রেলওয়ে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করছেন। তাদের দুটি জায়গায়ই কিন্তু রেলের কর্মীরা তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি চলছেন এবং এই দুটি জায়গায় রেলের বগি লাইনচ্যুত, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, বিশেষ করে যারা ঢাকা যাবেন, জামালপুর যাবেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আটকা পড়েছে। ফাতেমানগর এবং আউলিয়ানগরে দুটি কমিউটার ট্রেন যেটি জামালপুর এবং নেত্রকোনার জারিয়াগামী সেটি আটকা পড়েছে। হাওড় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেল স্টেশনে আটকা রয়েছে। সব মিলিয়ে উদ্ধার কাজ চলছে। ঠিক কতক্ষণ নাগাদ এই দুটো রেলপথে ট্রেন চলাচল শুরু হবে সেটি এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ। দেশের তথ্য প্রযুক্তি খাত এখন আর শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়। সফটওয়্যার, মোবাইল অ্যাপ, ফিনটেক সলিউশন ও আউটসোর্সিং সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের অবস্থান তৈরি করছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই খাতকে ঘিরে বাড়ছে আশাবাদ। তবে একই সঙ্গে রয়েছে দক্ষ জনবল সংকট, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নতুন বাজারে প্রবেশের মতো চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। দেশের সফটওয়্যার খাত এখন শুধুই স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার অ্যাপ্লিকেশন, আইটি সেবা ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে বৈশ্বিক প্রতিযোগিতা, দক্ষ জনবল ও নতুন বাজারে ঢোকার চ্যালেঞ্জও রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সফটওয়্যার রপ্তানি করছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ফিনটেক সলিউশন, মোবাইল অ্যাপ তৈরিতে বাড়ছে দেশীয় কোম্পানির উপস্থিতি। আমরা আমাদের নিজেদের সলিউশন আমরাই দিতে পারতেছি, যেরকম বিভিন্ন ইআরপি সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, এইচআরএম, বিভিন্ন ফিনটেক। সো এই ধরনের সার্ভিসগুলো আমাদের বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো খুবই স্মুথলি হ্যান্ডেল করতে পারতেছে। সেই ক্ষেত্রে আমাদের দেশের উপর একটা ডিপেন্ডেন্সি, সেটা হচ্ছে স্মুথ। বাহিরের সাইডও আমরা ওইখানেও ডিপেন্ডেন্সি থাকে।
বাট আমার মনে হয় যে এখন দেশীয় সিস্টেমের প্রতি মানুষের ঝোঁকটা বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, তরুণ জনশক্তি ও তুলনামূলক কম খরচে সেবা দেওয়ার সক্ষমতা দেশের অন্যতম শক্তি। তবে আন্তর্জাতিক মান বজায় রাখা, দক্ষ কর্মী তৈরি এবং নতুন বাজার ধরতে দরকার আরও বেশি বিনিয়োগ। আইটি স্কিলড লোক যারা আছেন এরা যেভাবে প্রভাব বিস্তার করতেছে, তো এখানে আমরা লটস অফ ম্যাটেরিয়ালস আমরা পাচ্ছি, লটস অফ রিসোর্স আমরা পাচ্ছি, যেটা কিনা আমাদেরকে অনেকাংশেই এখন যে স্কিলড পিপলের যে একটা ল্যাকিংস যেটা ছিল এটা হচ্ছে কাভার আপ করে ফেলতেছে ডে বাই ডে। ক্লায়েন্টের থেকে ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন বা ইনস্ট্যান্ট পেমেন্টটা ক্লেম করি, তো এটা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে কোম্পানিতে সেটা ঢুকতে অলমোস্ট 2 or 3 days টাইম লাগতেছে। তো এইটা যদি একটু রিজলভ করা যেত। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা মনে করছেন, সরকারি সহায়তা, দক্ষ উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং জোরদার করা গেলে আগামীতে সফটওয়্যার রপ্তানি আরও বাড়বে। সবথেকে বেশি কাজ করা হয় ইউএসএ মার্কেট এবং কানাডাতে, আর আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিচ্ছি। পেমেন্ট গেটওয়ের কারণে দেখা যাচ্ছে যে আমরা বড় বড় পেমেন্টের যে কাজগুলা করতে গিয়ে একটু চিন্তা করা লাগে, ভাবা লাগে, অল্টারনেটিভ ওয়ে খোঁজা লাগে। সো এটার যদি একটা পার্মানেন্ট সলিউশন হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা এখন যে পরিমাণ গ্রোথ আছে, যে পেসে গ্রো করতেছে, আই থিঙ্ক এটা হচ্ছে 3x 4x 5x আরও গ্রো করবে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য বৈশ্বিক বাজারের সুযোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রতিযোগিতাও। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবন, দক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিতের উপর জোর দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন ডাক্তার জুবাইদা রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা আমন্ত্রণ জানাবো বিজ্ঞানের অভিনব ইনোভেশনের মাধ্যমে আমাদের অনগ্রসর দেশটাকে নিশ্চয়ই সাহায্য করা যায়। সকলে যারা আমরা বিজ্ঞানের জগতের সাথে যুক্ত, হোক সে চিকিৎসা বিজ্ঞান, হোক উদ্ভিদ বিজ্ঞান, হোক পদার্থ বিজ্ঞান, রসায়ন, ইনফরমেশন টেকনোলজি, বিবিধ মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। ইনশাআল্লাহ বিজ্ঞানের বিভিন্ন ইনোভেশনের ফলে দেশের বহু সমস্যার সমাধান হবে। শুধু চাই আমাদের আকাঙ্ক্ষা, উদ্যোগ, অধ্যবসায়। সায়েন্টিফিক ইনোভেশনের দ্বারা দেশের মানুষের বহু কষ্ট লাঘব করা যায়। বিজ্ঞান চিন্তায় মগ্ন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা সারা দেশের তথা গোটা বিশ্বের ভরসা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। সেই জন্য ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা এসেছে আপনাদের দোরগড়ায়, আপনাদের অংশগ্রহণে উৎসাহ দিতে। ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে দেশব্যাপী বার্ষিক প্রতিযোগিতায় সার্বিক সাফল্য কামনা করছি। পরিশেষে আজ কার্জন হলে এই অভিনব অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে জড়িত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, আন্দোলনকারীদের কি কর্মসূচি রয়েছে আজ, আর বিক্ষোভকারীদের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা? আমি প্রথমে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান খুরশিদ আলম তার অপসারণের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু আন্দোলন করে আসছিল গ্রাহকরা, এবং সেই ধারাবাহিকতা আজকেও সকাল থেকে কিন্তু আন্দোলন চলছে। শুরুতেই
মতিঝিল ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেখানে তারা একটি বিক্ষোভ সমাবেশ করে। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে তারা রওনা হন। সচিবালয়ের উদ্দেশ্যে মূলত তারা আসছিলেন 6 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য, এবং সেই তাগিদে মূলত তারা আসছিলেন। কিন্তু পুলিশ তাদেরকে গুলিস্তানের 0 পয়েন্টে বাধা দিলে সেখানে তারা বসে পড়েন এবং এখান থেকে কয়েকজন প্রতিনিধি ইতিমধ্যেই সচিবালয়ে প্রবেশ করেছেন। তাদের যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে ইসলামী ব্যাংকের নতুন যে গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে গভর্নরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে অপসারণ করতে হবে, একই সঙ্গে আমানত সুরক্ষার দাবি সহ 6টি দফা নিয়ে কিন্তু তারা একটি স্মারকলিপি তৈরি করছে এবং সেই স্মারকলিপিটি মূলত জমা দিতেই সচিবালয়ে তারা প্রবেশ করেছেন। ইতিমধ্যে আমরা যেটি জানছি 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন স্মারকলিপি জমা দিতে। তবে তারা যেহেতু এখনো ভেতরে রয়েছেন, যতক্ষণ পর্যন্ত না মূলত সেখান থেকে কোনো বার্তা আসে ততক্ষণ পর্যন্ত এখন যারা 0 পয়েন্টে বসে রয়েছেন বা বিক্ষোভ করছেন তারা সরবেন না বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা এখানে গ্রাহকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ইসলামী ব্যাংকের যে অস্থিরতা বিগত কয়েক বছর ধরে হয়েছে, বিশেষ করে 17 সালের পর থেকে তা জুলাইয়ের পরে কিছুটা স্থিতিশীল হলেও এখন কিন্তু আবারও অস্থিরতা দেখা দিয়েছে। তাদের দাবি এবং তাদের অভিযোগ, তারা বলছেন যে এসআরএমকে ইসলামী ব্যাংক বিলিয়ে দিতে এই যে আয়োজন, সেই আয়োজন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে মূলত তাদের এই বিক্ষোভ, এবং এই বিক্ষোভ যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে 6টি দফা, সেই 6টি দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মূলত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে কিন্তু এই আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন। সামনে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। গুলিস্তান থেকে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ। রাজধানীর হাসপাতালগুলোতে হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশুরা, বাড়ছে মৃত্যুর মিছিল। 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 600। এর মধ্যে নতুন করে সংখ্যা বাড়ছে ডেঙ্গু নিয়ে। এ নিয়ে আরও জানাতে শ্যামলী শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন হাম পরিস্থিতির সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, আর আরেকটি বিষয় জানাবেন ডেঙ্গু নিয়ে নতুন করে কতজন শিশু ভর্তি হয়েছে হাসপাতালে? স্বামী, মোটা দাগে যদি বলি যে হামের যে অবস্থা সেটি খুব একটা ভালো নেই। পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে ওয়ার্ডটি রয়েছে, আমরা রয়েছি রাজধানীর শিশু হাসপাতালে, সেই ওয়ার্ডের যে যারাই আসছেন বিশেষ করে শিশুরা, বিশেষ করে হামে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। এবং একই সাথে যে কথাটি বলছিলেন ডেঙ্গু আক্রান্তের কথা, আমরা সেই বিষয়টি এখন পর্যন্ত যে অবস্থা দেখেছি কিছুটা ভালো পর্যায়ে রয়েছে, তবে একটু সংখ্যা থেকে যায় যেহেতু বর্ষা মৌসুমের শুরুর দিকে রয়েছে। এই মৌসুমে বিশেষ করে ডেঙ্গু হয়ে থাকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমরা এই মুহূর্তে শিশু হাসপাতালের যে চিত্র লক্ষ্য করছি, বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা এখানে আসছেন। এবং হামের যে কথাটি বলছিলেন, হামে আক্রান্তের এই হসপিটালেই আমরা দেখেছি গত কয়েক মাসের মধ্যে প্রায় 44 জন শিশু কিন্তু মারা গেছে। এখানে এই সময়ে চিকিৎসা নিয়েছে অন্তত প্রায় 1500-র মতো শিশু। এখানে যারা আসছেন আমরা অনেকের সাথেই কথা বলছিলাম, যেমনটি আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে বয়স 4 থেকে 5 মাস কিংবা বেশ করে 9 মাসের কম যে বয়সী শিশুরা আছেন, যাদেরকে টিকাও খুব একটা দেওয়া যাচ্ছে না, সেই ধরনের শিশুরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যায় রয়েছেন। আমরা এখানকার যে আইসিইউ ওয়ার্ডটি রয়েছে, আমরা কিন্তু সেখানেও গিয়েছিলাম, কথা বলেছিলাম। সেখানটায় যে বিষয়টি লক্ষ্য করছি, যারা আইসিইউতে বর্তমানে রয়েছে সেই সংখ্যাও আমরা দেখেছি 8 থেকে 9 দিন ধরে তারা কিন্তু সংখ্যায় রয়েছে। চিকিৎসকরা কিন্তু বারে বারে বলছে যে পরিস্থিতি ভালো হতে পারে, তবে নিশ্চিতভাবে কিন্তু বলা যাচ্ছে না হামের যে অবস্থা আপনি যেটি বলছিলেন। এর পাশাপাশি আমরা এখানে দেখেছিলাম চিকিৎসকরাও কিন্তু বিশেষ করে বেশ ভালোভাবে তারা তৎপরতা দেখাচ্ছে। যদিও এখন পর্যন্ত যেহেতু হামের পাশাপাশি ডেঙ্গু নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে এবং ডেঙ্গু যেন কোনোভাবে খুব একটা ছড়িয়ে না পড়ে, আমরা এখানে দেখেছিলাম যে ডেঙ্গুর জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। সেই ওয়ার্ডে কিন্তু এখানে বেশ কিছু রোগী এখানে ভর্তি হচ্ছে। তবে এখন পর্যন্ত সার্বিক অবস্থা যেটি হয়েছে, হামের যে উপসর্গর যে রোগী সেই সংখ্যা কিন্তু বাড়তির দিকে রয়েছে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা কম রয়েছে। সামনে শ্যামলী শিশু হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন মিয়া আমিরুল। নদীনালা আর জালের মতো ছড়িয়ে থাকা খালের শহর বরিশাল এখন ঢুকছে নিজের অস্তিত্ব সংকটে। অপরিকল্পিত নগরায়ন, দখলদারদের নিষ্ঠুর থাবা আর অন্তহীন দূষণে নগরীর 24টি খালের 17টি এখন মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে।
সঠিক তদারকি, জবাবদিহিতার অভাব এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এই অবস্থার জন্য দায়ী বলে মনে করছে সচেতন মহল। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। কাগজে কলমে বরিশাল নগরীতে খালের সংখ্যা 24টি, তবে দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নে অস্তিত্ব বিলীন হয়েছে বেশিরভাগের। একসময় যাকে বলা হতো বাংলার ভ্যানিস, সেই নদীনালা আর জালের মতো ছড়িয়ে থাকা খালের শহর বরিশাল এখন নিজেই ধুঁকছে অস্তিত্ব সংকটে। বরিশাল নগরীর শোভারানী খাল, অপরিকল্পিত নগরায়ন, দখলদারদের ভয়াল থাবা এখন মানচিত্র থেকে মুছে ফেলেছে এই খালের অবয়ব। এ চিত্র নগরীর মাঝ থেকে বয়ে চলা প্রায় সব খালের। যে 7টি খাল কোনো রকম টিকে আছে, সেগুলোর বুকেও এখন চলছে মৃত্যুর অপেক্ষা। মৃত্যুপ্রায় এসব খালের নাব্যতা ফিরিয়ে আনতে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও বছর ঘুরতেই পলি আর বর্জ্যে আবারও ভরাট হয়ে গেছে খাল। গত 3 বছর 22 সালে প্রায় 8 কোটি টাকার 7টা খালের জন্য ইয়ে করছে, এর মধ্যে 6টা খাল পরবর্তীতে এইটা আসছে। এই 8 কোটি টাকার যে খালের কাজগুলি করছে, কোনো কাজই হয় নাই। কারণ এই দখলগুলি কারা করে, দূষণ কারা করে, সব রাজনৈতিক প্রভাবশালী লোকগুলি। জোয়ার ভাটার উপর নির্ভরশীল এই প্রাকৃতিক জলপথ এখন পরিণত হয়েছে নগরীর উন্মুক্ত নর্দমায়। কোথাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, পানি ঢেকে গিয়েছে কচুরিপানায়। এজন্য সঠিক তদারকি, জবাবদিহিতার অভাব দায়ী বলে মনে করছেন নগরবাসী। খালগুলো নষ্ট হতে কি হয়েছে, আমাদের বরিশালে কিন্তু জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই দেখবেন সব জায়গায় পানি জমে আছে। এর পিছনে গভর্নমেন্টের কঠোর মনোভাব থাকতে হবে, অবৈধ দখলকৃতদেরকে উচ্ছেদ করতে হবে। খালগুলোর স্থায়ী সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এই প্রজেক্টটা যদি একনেকের মিটিংয়ে পাশ হয়ে আসে, আমি মনে করি যে বরিশালে দীর্ঘমেয়াদী খাল রক্ষা বা খালের সৌন্দর্য বা বরিশালের মানুষ এই সুবিধাটা পাবে এই প্রজেক্টের মাধ্যমে। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব ছিল। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর বরিশালে 22 থেকে 23টি খালের অস্তিত্ব পাওয়া যায়। এই খালগুলোর জন্যই বরিশাল একসময় পেয়েছিল প্রাচ্যের ভ্যানিস উপাধি, কিন্তু বর্তমানে সেই খালগুলি এখন অস্তিত্ব সংকটে। প্রতি বছরই খালগুলো পুনর্খননে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হলেও হয়নি বড় কোনো সমাধান। বর্তমান সরকার এই খালগুলো পুনর্খননে আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে। এই সংস্কার কতটুকু ফিরিয়ে দিতে পারবে বরিশালের সেই ভ্যানিস উপাধি, এখন এমন প্রশ্ন বরিশালবাসীর। অমিত হাসান, এখন বরিশাল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ক্লিনিকে নেই মেডিকেল বর্জ্য পরিশোধন ব্যবস্থা। ফলে রোগীদের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ, রক্ত মাখা তুলা, ব্যান্ডেজ, টিউমার সহ বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেলা হচ্ছে যত্রতত্র। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। চিকিৎসকরা বলছেন, মেডিকেল বর্জ্য থেকে সহজেই অন্যের শরীরে প্রবেশ করতে পারে বিভিন্ন রোগের জীবাণু। মাসুদ আলমের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। হাসপাতালের শহর কুমিল্লায় প্রতিদিন গড়ে উৎপাদন হচ্ছে 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য, যার 40 থেকে 45% সংক্রামক জীবাণুবাহী। কিন্তু জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক এসব বর্জ্য সংরক্ষণ, অপসারণ ও পরিশোধনে নিয়মের কোনো তোয়াক্কাই করছে না হাসপাতাল ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শুনতে গা শিওরে ওঠার মতো হলেও প্রতিদিনই এই সাধারণ ডাস্টবিনে ফেলা হচ্ছে হাসপাতালের সিরিজ, সুই, রক্ত মাখা তুলা, টিউমার, এমনকি মানবদেহের নানা ঝুঁকিপূর্ণ বর্জ্য। মানা হচ্ছে না পৃথক কোনো কালার কোড। বিশেষজ্ঞদের মতে এই কঠিন বর্জ্য থেকে হেপাটাইটিস A, B, E, যক্ষা, চর্ম, যৌন রোগের জীবাণু ছড়িয়ে চরম ঝুঁকিতে পড়তে পারে জনস্বাস্থ্য। এসব বর্জ্য সিটি কর্পোরেশনের গৃহস্থালী বর্জ্য টানার খোলা গাড়িতে সাধারণ বর্জ্যের সঙ্গেই ফেলা হচ্ছে ডাম্পিং স্টেশনে। দূষিত হয়ে যে বর্জ্যের সাথে যেগুলা ময়লাগুলো, জীবাণুগুলো আছে, এগুলো বাতাসের সাথে আমাদের এদিকে ছড়াইতেছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যে আগামীতে এই ধরনের কাজ যাতে আর না হয়, সিটি কর্পোরেশনে অতি দ্রুত এগুলো অপসারণ করা উচিত। ইনসিনারেটর মেশিন সহ নানা সংকটে অপরিশোধন মেডিকেল বর্জ্য ডাম্পিং করার কথা স্বীকার করে অপসারণ সংস্থার দাবি, বেশ কয়েকটি নির্দেশনার পরও কালার কোডের বিধি মানছে না কোনো হাসপাতালই। আর পরিবেশ অধিদপ্তর বলছে, বিধি না মানলে অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। 5টা কালার কোড তো সম্ভব না, বলছি ওইটাই 2টাতে দেন। একটা কঠিন বর্জ্যটা আলাদা একটা ড্রামে দেন, লাল ড্রামে, আর সাধারণ বর্জ্যটা একটা কালো ড্রামে দেন।
এটা হচ্ছে না। আমি চিঠি প্রেরণ করছি, চিঠিতে এটা কোনো গুরুত্ব পাচ্ছি না। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মেডিকেল বর্জ্য নির্দিষ্ট নিয়মে সংরক্ষণ এবং পরিশোধনের তাগিদ জেলা স্বাস্থ্য বিভাগের। অথচ কুমিল্লা জেনারেল হাসপাতালেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবং এখানে অনেক সময় হেভি মেটালস থাকতে পারে, তখন শরীরে ক্ষতি হতে পারে, কেমিক্যালগুলো দ্বারা আক্রান্ত হতে পারে, ধারালো বর্জ্য দ্বারা আক্রান্ত হতে পারে, এবং যেই বর্জ্যটা সংক্রামক সেটা থেকে মানুষ রোগে আক্রান্ত হতে পারে। সেই জন্য মেডিকেল বর্জ্য নির্দিষ্ট নিয়মেই এটা ম্যানেজ করা উচিত। ইউডিসিজিপি প্রজেক্ট আছে বা আমাদের অন্যান্য প্রকল্প আছে, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে একটা প্রকল্প এখানে বাস্তবায়ন করা যায় কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু একাধিকবার কথা হয়েছে। সংক্রামক ঝুঁকি এড়াতে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নির্দিষ্ট নিয়মে মেডিকেল বর্জ্য সংরক্ষণ নিশ্চিতে পরিবেশ ও সিটি কর্পোরেশনের যথাযথ আইন প্রয়োগ চায় নাগরিকরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার মধ্যরাতে ইরানের উপকূলীয় শহর সিরিক, বন্দর আব্বাস, কেশাম দ্বীপে মার্কিন হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহর সহ কুয়েত ও জর্ডানের ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ইরানের সশস্ত্র বাহিনীর। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। রাতের অন্ধকারে ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক স্থাপনায় হামলা করে চাপে ফেলার চেষ্টা করলেও কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সামরিক সক্ষমতার দাঁত ভাঙা জবাব দিয়েছে বিপ্লবী গার্ড কর্পস। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে মার্কিন হামলার জবাবে শুরুতে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালায় আইআরজিসি। এ সময় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়ে বাহরাইনে পরপর 2 দফায় বাজানো হয়েছে জরুরি সাইরেন। এর পরপরই হামলা হয়েছে কুয়েতে। শত্রুপক্ষের আঘাত ঠেকাতে সচল করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জননিরাপত্তা ও সুরক্ষা নির্দেশাবলী দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়েত ছাড়াও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে রাখা F-35 হ্যাঙ্গার যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। বিপ্লবী গার্ড কর্পসের প্রতিশোধমূলক এই অভিযানে উপসাগরীয় অঞ্চল জুড়ে বিভিন্ন মার্কিন বিমান ও নৌঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। এছাড়াও ইরানের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার তথ্য জানাচ্ছে ইরান ইন্টারন্যাশনাল। এর আগে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিশোধ নিতে ট্রাম্পের নির্দেশে ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। ইরান ইন্টারন্যাশনালের খবর, হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে উপকূলীয় শহর সিরিকে আইআরজিসির নৌঘাঁটি, বন্দর আব্বাসের বিমান প্রতিরক্ষা ঘাঁটি, মিনাব ও কেশমের উপকূলীয় ক্ষেপণাস্ত্র মজুদাগার। ইরানি গণমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাতে ড্রোন ও প্রজেক্টাইল মিসাইল ব্যবহার করে এসব হামলা করে মার্কিন সেনারা এবং হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করা হয়েছে। হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় 2টি জলাধার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে সিরিক শহরের নিকটবর্তী জেলার পানি সরবরাহ। ইরানে হামলার পর এক্স পোস্টে সেন্টকম জানায়, হেলিকপ্টার ভূপাতিতের জবাবে শুরু করা মার্কিন হামলা সম্পন্ন হয়েছে। আর ট্রুথ সোশ্যালের পোস্টে এই হামলাকে অত্যন্ত শক্তিশালী আখ্যা দেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে শুরু করার পর ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, সংঘাত চালিয়ে যাওয়া কিংবা প্রতিরক্ষা সবকিছুর জন্যই সর্বোচ্চ প্রস্তুতি আছে ইরানের সশস্ত্র বাহিনীর। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুঁশিয়ারি, কোনো কিছুই জবাবহীন থাকবে না, মার্কিন প্রতিটি হামলার জবাব দেয়া হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন ঢাকায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।